দিতে বাধ্য করছে এবং নানা রকমের বিশেষ করে হরমোন প্রয়োগের ব্যাপারটি অনেক বেশি প্রবণতা এখন লক্ষ্য করা যাচ্ছে। আপনার এটা ওষুধ প্রয়োগ, আমি আগেই এখানে সাব্বির ভাই যেটা উল্লেখ করেছিলেন যে আগে আম গাছের নিচে আমের পাতা পড়ে থাকতো, সেখানে উপকারী অপকারী দুই পোকাই জন্ম নিত, উপকারী পোকা অপকারী পোকাকে খেয়ে ধ্বংস করত। এখন কিন্তু আর আম গাছের নিচে আমের পাতা জমে থাকে না, সুতরাং অপকারী পোকাটা কিন্তু আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমের মুকুলের সময় যে পোকাটা আসবে, অর্থাৎ আম একটা ধরানো পর্যন্ত কিন্তু আমাদের ওষুধ প্রয়োগ করতে হবে। এখন বাংলাদেশ সরকার আমাদের যে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ উইং আছে, সেই উইং থেকে কিন্তু আমাদের দেশের পরিবেশ উপযোগী ঔষধগুলোই সাধারণত আপনার রেজিস্ট্রেশন দিয়ে থাকে। কিন্তু মাঝখানে আমাদের যেহেতু আম উৎপাদন হয় বর্ডার এলাকাতে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কিছু কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অত্যন্ত কড়া ডোজের ওষুধ যেগুলো আমাদের দেশে আপনার পরিবেশ সংরক্ষণের বা এখানকার অনুমোদিত নয়, এই ধরনের কিছু ওষুধ কিন্তু এসে আমাদের খুচরা ব্যবসায়ীরা বা বড় ব্যবসায়ী যাই বলেন, এরা কিন্তু কিছু কিছু বাজারজাত করছে। হ্যাঁ, কৃষি বিভাগ এটা বাধা দিচ্ছে, কিন্তু বাধা দিলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা লুকিয়ে যদি এটা প্রয়োগ করে, আর যেহেতু বাজারে তার দাম কম, অনেক কম দামে পায়, সেই জন্যে আপনার এই ওষুধগুলো কিন্তু কি বলে বাজারে আছে। তবে কৃষি বিভাগ অবশ্যই সেই ওষুধ মেয়াদ উত্তীর্ণ বা অবৈধ ওষুধ পেলে কিন্তু এখানে শাস্তির বিধান আছে। এ ধরনের প্রচুর আমার জানা মতে অনেকেরই শাস্তি হয়েছে। এ ধরনের আইন আজকে বাংলাদেশ সরকার মানে তৈরি করেছে। হরমোন প্রয়োগের যে ব্যাপারটা, হরমোন আপনার আম বড় করা পর্যন্ত এ ধরনের কিছু কিছু আপনার জৈব উদ্দীপক আপনার আমাদের দেশে এখন প্রচলিত আছে, অর্থাৎ অনুখাদ্য। আমরা হরমোন বলতে তো এইটা বুঝি না, আসলে এটা অনুখাদ্য আমরা বলি, আসলে সব কিছুকেই আমরা হরমোন বলি। আপনি যদি একটা গাছে প্রচুর আম ধরাতে যান, সাব্বির ভাই যে একটা কেমিক্যালসের কথা বলছিলেন, কালটার, এই কালটারের কাজটা হলো সে মাটি থেকে প্রচুর খাবার শোষণ করে সে করে কি গাছকে সাপ্লাই দেয়। তাতে এই যে যে মানে খাবার যে সাপ্লাই দেওয়া, তার আশেপাশের সমস্ত খাবারকে নিঃশেষ করে দেয় 2-3 বছরে। তারপর দেখা যায় যে সেই গাছটা খাবার দিলেও তার শিকড় অর্থাৎ মূলদ্রম খাবার আর গ্রহণ করতে পারে না, তারপরে আস্তে আস্তে গাছটা মরে যায়। তো সেজন্য আমরা প্রচুর ফলন চাই, আমরা ভালো ফলন চাই, সেই জন্য কিন্তু আমাদের কিছু কিছু অনুখাদ্য পাতাতেও স্প্রে করতে হবে। কিন্তু পাতাতে অনুখাদ্য স্প্রে করলেই আমরা সেটাকে হরমোন বলে আজকে অনেকে ভুল মানে একটা ধারণা চলে আসছে। তবে এইটা ঠিক যে আম আপনি 1 মাস আগে যখন পারবেন, অর্থাৎ তার 1 মাস আগে থেকে কিন্তু আমের আপনার এই ধরনের যে কোনো ওষুধ প্রয়োগ করা নিষেধ। কিন্তু তবুও আমাদের দেশে হয়েছে কি যে আম গাছে যতদিন রাখতে পারবেন আস্তে আস্তে প্রতি সপ্তাহে দেখা যায় যে কি বলে 500 থেকে 1000 টাকা মনে বেড়ে যায় এক একটা জাত। এই জন্যই কিছু কিছু আম ব্যবসায়ী কিছু কিছু আপনার এই ধরনের ঔষধ বা এই ধরনের হরমোন প্রয়োগ করেন যাতে আম পাকতে দেরি হয়। এইটা কিন্তু আমাদের দেশের জন্য খুব ক্ষতিকর। আর আরেকটা হলো যে আগাম আম কেউ কেউ হারভেস্ট করছেন, আগাম হারভেস্ট করে এই রং আসার জন্য যে আমাদের বিভিন্ন রকম কেমিক্যালস প্রয়োগ করছেন, এইটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত খারাপ। এই দিক দিয়ে আমরা আমাদের এই প্রকল্পের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং আমরা যারা আম উৎপাদক আছে তাদেরকে এটা বোঝাচ্ছি যে এই ধরনের প্রয়োগ যেন আমাদের দেশে না। আমরা আসলে সবসময় প্রত্যাশা করি জৈব পদ্ধতিতেই সব জৈব পদ্ধতি, আমাদের প্রকৃতিতে সব রকম ব্যবস্থাই রয়েছে। আমাদের বেশি ফলন নিশ্চিত করার জন্য আমরা আমাদের জাত নষ্ট করা কিংবা স্বাদ নষ্ট করা কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমরা আসলে প্রত্যাশা করি না। সাব্বির আহমেদ, আপনার কাছে আমি শেষ যে বিষয়টি জানতে চাইবো খুব সংক্ষেপে, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে, যে আম গাছের বহুবিধ ব্যবহারের মধ্যে আম কাঠও আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আম কাঠের বিভিন্ন আসবাবপত্র তৈরি হয় এবং সেটি অনেক ভালো হয়। আপনি আম গাছের ব্যবহার আর কি ব্যবহার দেখিয়েছেন আপনার জাতীয় বৃক্ষ আম গাছের এই গবেষণায় যেটি অনেক বেশি কার্যকর? যেমন আম গাছ থেকে যেমন ওই যে আমের আঠি থেকে, আমের আঠির শ্বাস থেকে ম্যাঙ্গো বাটার তৈরি হয়। ম্যাঙ্গো বাটারটা প্রসাধনী আইটেম হিসেবে কার্যকর এবং বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, এসব ম্যাঙ্গো বাটার ব্যবহার করলে পারে, ত্বকে মাখলে পারে, শরীরে মাখলে পারে ত্বক মসৃণ হয় এবং কোমল হয়। এসব দিক আছে।
আর সবচেয়ে বড় কথা হলো যে আমের আঠির শ্বাস থেকে ভারতে আমের আঠির শ্বাস দিয়ে একবার যখন দুর্ভিক্ষ হয়েছিল তারা আমের আঠির শ্বাস দিয়ে রুটি তৈরি করে খেত এবং এখনও দক্ষিণ ভারতে আমের আঠির শ্বাসকে রুটি আটার সাথে মিশিয়ে তারা রুটি তৈরি করে খায়। আম গাছের বহুবিধ ব্যবহার আছে এগুলো। এখানে আমের যে আঠি থেকে আবার আপনার ওই বিশেষ করে কিডনি তারপরে হার্টের রোগের ওষুধও তৈরি করা যেতে পারে। এভাবে অনেক কিছুই বর্ণনা করা যেতে পারে। যেমন এখন সায়েন্স ল্যাবরেটরি একটা জিনিস করছে আমি দেখলাম যে আমের খোসা, আমের যে চোকা, আমের চোকা থেকে প্রসাধনী আইটেম তারা তৈরি করছে গবেষণা করে। তা আমি একটা বিষয় আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাই, যেটা ঐতিহাসিক বিষয়, সেটা উল্লেখ করা হয়নি। আমাদের পলাশীর আম্রকাননে কিন্তু স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে, আবার মেহেরপুরের আম্রকাননে স্বাধীনতা সূর্য উদিত হয়েছে। আবার 1952 সালে আমতলায় আমাদের ভাষা আন্দোলন হয়েছে। আমাদের ইতিহাসের সাথে আম গাছের একটা নিবিড় সম্পর্ক। আরেকটা বিষয় হলো আমঝুপি কুটি, যেটা মুজিবনগরের কাছাকাছি মেহেরপুরে, সেখানে কিন্তু বাংলা নবাবকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র হয়েছিল। তো একটা বিষয় আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাই যে পানিপথের যেখানে যুদ্ধ হয়েছিল ভারতের উত্তর ভারতে, সেখানে কিন্তু 1521 সালে ওখানে একটা যুদ্ধ হয়েছিল সর্বপ্রথম। পরপর 3টা যুদ্ধ হয়েছে। ওখানে একটা কালো আম গাছের নিচে কিন্তু যুদ্ধটা হয়েছিল। ওই আম গাছটা কিন্তু বংশ পরস্পরায় এখনো টিকে আছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের এই যে 52 ভাষা আন্দোলন যেখান থেকে হয়েছে সেখানকার আম গাছটার অস্তিত্ব নাই। সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে শহীদ মিনারের সামনে কোনো আম গাছ লাগানো হয়নি। আমি সরকারের কাছে আবেদন জানাবো যে অন্তত ভাষা সৈনিকদেরকে নিয়ে শহীদ মিনারের সামনে যেন আম গাছ লাগানো হয়, ওটা একটা স্মৃতি ফলক হিসেবে থাকবে। তারপরে কুমিল্লার দৌলতপুরে যেখানে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত একটা আম গাছ ছিল, যেখানে উনি বাঁশি বাজাতেন, ওখানে গান গাইতেন, কবিতা রচনা করতেন। তো সেই আম গাছটা মারা গেছে, ওই আম গাছটাও লাগানো দরকার। আমরা আমাদের ইতিহাসকে যদি ধরে না রাখতে পারি তাহলে আমরা জাতীয় বৃক্ষের পরিচয়টাকে ধরে রাখতে পারবো না। ধন্যবাদ সাব্বির আহমেদ, ধন্যবাদ এস এম কামরুজ্জামান। আমরা আম গাছের রহস্য, আম গাছের কি আছে আমের মধ্যে, আম গাছের মধ্যে, সেই বিষয় সম্পর্কে কিছু বিষয় জানলাম। তবে বিস্তারিত জানার জন্য আমি বলবো যে জাতীয় বৃক্ষ আম গাছ নামে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে সাব্বির আহমেদের দীর্ঘদিনের প্রচেষ্টায়, দীর্ঘ গবেষণায়, সেই গ্রন্থটি যদি আপনারা কেউ সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, আমার মনে হয় যে আম গাছ সম্পর্কে আরও অনেক নতুন নতুন অজানা তথ্য আপনাদের সামনে হাজির হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি চিঠিপত্রে। সেখানে রয়েছেন প্রফেসর ডক্টর সদরুল আমিন। নারায়ণগঞ্জ থেকে মাহমুদা খাতুন লিখেছেন, কয়েক মাসে এবং কয়েক বছর আপনাদের অনুষ্ঠানে প্রচারিত কবুতর পালন বেশ সাড়া জাগিয়েছিল, কিন্তু কবুতর পালনের জন্য কোথায় খাদ্য, ওষুধ ও বাচ্চা পাওয়া যাবে তা পরিষ্কার নয়। আশা করি এ ব্যাপারে আরও বেশি করে অনুষ্ঠান প্রচার করে আমাদেরকে উৎসাহিত করবেন। যে কবুতর পালনের এখানে সোজা দুইটা ভাগ আছে, একটা হলো শৌখিন পালন, আরেকটা হলো প্রোডাক্টিভ, উৎপাদনশীল। এবং বর্তমানে লাইভস্টক ডিপার্টমেন্ট যেটা আছে তাতে কবুতর নিয়ে তেমন, পোলট্রি নিয়ে আলাদা একটা তাদের কর্মকাণ্ড আছে, কিন্তু তারাও সেখানে এতটা রেসপন্সিভ হয় না, বলতে পারে না। এই জন্য হয় কি, যারা শৌখিন পালনকারী আছে শহরে একটু অন্যান্য কবুতর পালে, এরা যে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে চিকিৎসার ব্যাপারে, খাদ্যের ব্যাপারে, এটা আসলে ভেটেরিনারির সাথে অনেকটা মিলে না। ওই প্রশ্নগুলিও আসতেছে যে এটা তো অমুক কবুতরের জন্য, আমরা বেশি ডিম পাওয়ার জন্য বা বাচ্চা ভালো পাওয়ার জন্য কোনটা পারবো। আমার মনে হয় এখন উচিত আইদার আপনারা এটাকে আরও কন্টিনিউ করেন টেকনিক্যাল ওয়েতে, অথবা ভেটেরিনারি ডিপার্টমেন্ট যেহেতু একটা স্ব-উদ্যোগে একটা সিস্টেম চলে আসছে কবুতর নিয়ে, ভেটেরিনারি পশু সম্পদ অধিদপ্তরের তাদের এদিকে আরও বেশি নজর দেওয়া উচিত। আর নয়তো ওই খুব পপুলার কথাবার্তা চলে যাচ্ছে টেকনিক্যাল ওয়েতে, এগুলিতে কাজ হচ্ছে না। হাটহাজারী থেকে আব্দুস সাত্তার এবং নরসিংদী থেকে জাহাঙ্গীর একই রকমের চিঠি পাঠিয়েছেন। তারা লিখেছেন, আমরা অনেক চাষি এখন কুমড়া জাতীয় শিমের চাষ করি, কিন্তু অন্যান্য খরচের চেয়ে মাচায়
তৈরির খরচটা এখন অনেক বেশি। আমরা কি পদ্ধতি ব্যবহার করলে মাচা ছাড়া মাটিতে এসব সবজি চাষ করা যাবে জানাবেন। এখানে যদি হাইব্রিড চাষ করি তাহলে পোকার আক্রমণ কি বেড়ে যাবে? তাহলে অতিরিক্ত কি ওষুধ দিতে হবে তাও জানাবেন। হাইব্রিড চাষ করার পরে হাইব্রিডে যারা সিড বিক্রি করে তারা কিছু কিছু হরমোনের কথা বলে। এই হরমোনটা দেওয়ার পরে দেখা যাচ্ছে পোকা ঠিক বাড়ে না, ডিজিজ বেড়ে যায়। যদি ইউরিয়া বেশি দেয়, গাছটা খুব সতেজ হয়ে যায়, তখন বিভিন্ন রকম ডিজিজ হয়। আবার মাটিতে গাছ করলে হয় কি, মাটিতে গাছ করলে যে একটা গাছে যে চারপাশ থেকে যে আলো বাতাস লাগা, এই কাজটা হয় না, এই জন্য মাচাতেই করা হয়। তবে মাচাতে খরচ বেশি হইলেও মাচাতে আজকাল ওই যে বাঁশের কঞ্চি টঞ্চি অন্যান্য এগুলির দাম বেশি, কিন্তু আমরা যদি একটা মাচা তৈরি করি 1 বছরের জন্য, বিঘাতে 1010 টাকা লাগবে, 10,000 টাকা, তাতে 3টা সবজি করা যাবে সিরিয়ালি, তাতে কিন্তু লস হয় না, লাভ অনেক বেশি হয়। যেমন প্রথম এই সামনে যে সিম আসতেছে, সিমটা হবে, সিমের পরে দিবে ঝিঙ্গার পরে দিবে কাঁকরুল। তবে কাঁকরুলে গিয়া কিছু ফ্রুট ফ্লাই বা অন্যান্য পোকামাকড়ের ওষুধ দিতে হবে। তাতে 10,000 টাকা যদি মাচায় যায় আর 1020 টাকা যাবে অন্যান্য খরচ, কিন্তু তার বেচা কিনা হবে প্রায় 60-70 হাজার বা 80,000 টাকা পর্যন্ত খরচ হবে। সুতরাং আমার মনে হয় এই মাচাতে করাই ভালো। এটা মাটিতে অন্যান্য আরেক সমস্যা আছে, মালচ দিতে হয়, ওই স্প্রে করা যায় না, সার দেওয়া যায় না, সমস্যা হয়। তো এই 10,000 টাকার মাচা তৈরি করে 3টা সবজি যদি চাষ করা যায় তাহলে লাভ দ্বিগুণ হবে। আমার মনে হয় মাচাতে করাই ভালো। ওই মাটিটা আমাদের আগের প্রাচীন পদ্ধতি, এটা ঠিক হবে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আপনি আপনার যে বিষয় জানতে চেয়েছেন তার সঠিক সমাধান পেয়েছেন। শেষ করছি আজকের হৃদয় মাটির মানুষের ডাক অনুষ্ঠান। দেখা হবে আগামী বৃহস্পতিবার এই সময় চ্যানেল আইতে। সে অবধি সবাই ভালো থাকবেন। আমাদের কাছে চিঠি লিখুন, পরিচালক হৃদয় মাটির মানুষ অথবা হৃদয় মাটির মানুষের ডাক, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ। আমাদের ইমেল ঠিকানা hridoyemom@gmail.com। শুভেচ্ছা, খোদা হাফেজ। চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ।